হচ্ছে সেগুলো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। অনেকভাবে অনেক কিছু সহ্য করতে হয়েছে, করেছি এবং এখনো করে যাচ্ছি। যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বিভিন্ন গ্রুপের পোস্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা বিভিন্ন ভিডিও, সেগুলো নিয়ে যাই হোক, সেগুলোকে বেশি এন্টারটেন করলেও যেমন মুশকিল, আবার সেগুলো যে সবসময় সহ্যও করা যায় বা সহ্য করে যেতে হবে এটাও তো ঠিক নয়। সেটা দেখা যাক। প্রথমত বলি, একদম ক্লিয়ার করি ব্যাপারগুলো, তাহলে হয়তো অনেকটা জানা যাবে, বোঝা যাবে। সেটা হচ্ছে 21 তারিখের আন্দোলন দিয়ে শুরু করি। একদম 21 তারিখ দিয়ে শুরু করি। 21 তারিখের আন্দোলন যেদিন ডাকা হলো, আমরা সকালবেলা দেখলাম যে এবিপি আনন্দ নিউজে দেখাচ্ছে যে 4th কাউন্সিলিং থেকে বাকিটাকে বাদ দেওয়া হবে। এই খবর শুনে অনেকেই মানে বিভ্রান্ত হয়ে যায়, এবং তারপরে যেদিন আমরা এসএসসি অফিসের সামনে পৌঁছালাম সেই দিন খবর এলো বা চেয়ারম্যান স্যারকে ফোন করা হলে তিনি যে শব্দ ভান্ডারগুলো ইউজ করলেন, সরাসরি কিছু বলেননি, যে শব্দ ভান্ডার উনি ইউজ করলেন তাতে বোঝা গেল এরকমই কিছু ঘটতে চলেছে। প্রথমত সেটা কিছুজন ফোন করাতে সবার মতামত এটাই হয় যে হ্যাঁ স্যার এরকমটা ইন্ডিকেট করছেন, এবং আপনারা দেখে থাকবেন ওখানে কিন্তু মাইকে অ্যানাউন্স করা হয়েছিল যে এরকম একটা জিনিস হতে চলেছে, এবং সেই জন্য প্রাথমিকভাবে আমরা কিছুজন মিলে এসএসসি অফিসে বা দপ্তরের ভেতরে যাব এবং ক্ল্যারিফিকেশন নেব এটা কি আদৌ সত্যি নাকি রটছে, এটা বলেই যাওয়া হয়েছিল। তাই এখন যদি কেউ বলে জানি না, হ্যাঁ, বা কেন করা হলো, তাহলে এটা খুব ভুল। কারণ যদি এরকমই একটা সিচুয়েশন থাকতো যে দ্বিমত থাকতো এই নিয়ে, তাহলে তখনই বলা উচিত ছিল, তখন একজনও আটকায়নি বা কেউ দ্বিমত পোষণ করেনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যাওয়া হয়েছিল। 1 থেকে 7th বা 8th সব কাউন্সিলিং এর অনেকেই ওখানে ছিলেন। 1 থেকে 3rd এর যারা ছিল তারা অলরেডি তাদের বক্তব্য রেখেছে, একজন দুজন নয়, অনেকেই ছিল, প্রায় 4-5 জন কম করে ছিল। তো ব্যাপারটা এখন এমন পর্যায়ে গেছে, একটা রটনা, সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে। প্রথমত ভেতরে যেটা হয়েছিল, চেয়ারম্যান স্যার বলেছিলেন, অবশ্যই বলেছিলেন যে 1 থেকে 3 এটাকেই যোগ্য লিস্টে ধরা হচ্ছে, বাকিদেরকে রাখা হচ্ছে না। সেই জন্যই তো ঝামেলাটা হয়েছিল, যে বাকিরা তাহলে দোষটা কি করলো? অ্যাকর্ডিং টু মেরিট হয়েছে, না কোনো র্যাঙ্ক জাম্পিং, না কোনো ওএমআর মার্কস মিসম্যাচ, না আউট অফ প্যানেল, আর না হাইকোর্টের রায়ে কোনো এক্সপায়ারি প্যানেলের ভেতরে পড়ছে। সুপ্রিম কোর্টের অর্ডারে 2টো লাইন অবশ্যই 31 প্যারাতে বলা আছে যে একটা হচ্ছে 1 বছরের পরে করাটা ইল্লিগাল, এবং এই যে যুক্তিগুলো এসএসসি দিয়েছে সেটাকে অতটা গুরুত্ব দিচ্ছে না। এই তো 2টো অবজারভেশন, কিন্তু কোথাও এটা লেখা নেই যে এটাকে এক্সপায়ারি বা প্যানেলের ভেতরে ফেলে, টেন্টেড লিস্টে ফেলে এদেরকে কন্টিনিউ করানো যাবে না, বা এমএ ফাইলেও তার ভার্ডিক্টেও কোথাও লেখা নেই যে কাউন্সিলিং এটার পরে এটাকে বাদ দিতে হবে। যাই হোক, সেটার ব্যাপারেও যাচ্ছি না। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকে বলছে সেদিন নাকি লিস্ট দিয়ে দিত 1 থেকে 3rd এর, তাহলে সব মুক্তি হয়ে যেত। যারা ভেতরে ছিল তারাও জানে, আর বাইরেও আপনারা শুনেছেন, জেনেছেন, এসএসসি কিন্তু কোনো সার্টিফাইড লিস্ট দিত না। আমি যদি সার্টিফাইড লিস্টই না পাই তাহলে সেটা নিয়ে গিয়ে কি লাভ হবে বা কি লাভ হতো? আপনারা দেখেছেন যখন 1 থেকে 3rd, মানে আপ টু 3rd আর আফটার 3rd, এই যে দুটো যে লিস্ট দিয়ে ডিআই অফিসে পাঠানো হয়েছে, সেই লিস্ট দুটো কি ধরনের গলদ, কত ধরনের ভুল। সেই ফার্স্ট রেকমেন্ডেশন এখন কোন স্কুলে চাকরি করছে তারা জানে না, ডিআই অফিস অন্য জেলার ডিআই অফিস, অনেকের নাম ছিল না। লিস্ট তো সবারই দিয়েছে, আফটার 3rd আপ টু 3rd, তাতেও অনেকের নাম নেই, 500-600 জনের নাম ছিল না। এখনো অবধি অনেকে স্যালারি চালু হয়নি, নামও আসেনি ডিআই এ, আজকে আসে নাকি দেখা যাক।
পিএইচ দের কারোর নাম ছিল না। তাহলে সেই লিস্টের ভ্যালিডিটি কি, সেই লিস্টের ভ্যালুটা কি আমাকে বলুন। যে লিস্টে এত গলদ, সেটাই ধরুন আপ টু থার্ড যদি ওয়েবসাইটে দিত, আর ওয়েবসাইটে কি দিত এটাও ভালো করে জেনে নিন। বারবার চেয়ারম্যান স্যারকে বলা কোনো সার্টিফাইড লিস্ট নয়। আমরা কি চেয়েছিলাম, টেন্টেড আনটেন্টেড দের আলাদা করে সার্টিফাইড লিস্ট, মনে আছে তো সে কথা? তাহলে সেই লিস্ট কি দিতে চেয়েছিল কমিশন? একেবারেই না। এই যে আপ টু থার্ড যেটা ডিআইপিসে গেছে, এইটাই ওয়েবসাইটে দিয়ে দিত। আর এইটাই যদি ওয়েবসাইটে দিত, তার ভ্যালুটা কি থাকতো? যদি হ্যাঁ বলা যেত তখন, যদি এটা কথা হতো যে 1 থেকে 3 এটা টেন্টেড আর আনটেন্টেড দের একটা আলাদা করে সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে দিত, তাহলে আমিও মানতাম, আদার্সরাও মানতো, কারোর কিছু বলার জায়গা ছিল না। কারণ সেই সার্টিফাইড লিস্টটা দিলে অবশ্যই কেসের প্রতি একটা ভালো দিক থাকতো, কিন্তু সেটা তো নয়। এখন একটা রটনা রটছে, সবাই বলছে, আর সবাই সেটা চোখ কান বুঝে না বুঝে সেটাকে শুনে নিচ্ছ। এটা ঠিক নয়। যাচাই করতে হবে, বুঝতে হবে কি দিতে চাইছিল, কি হয়েছে, আর কি হওয়া উচিত ছিল। এবার আসি যে সেই দিন তো গেল, দেওয়া হলো না, পরের দিন তো দিল আপ টু থার্ড, আফটার থার্ড। সবসময় কমিশন বা এই রাজ্য সরকার বা পর্ষদ, তারা তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন, আমরাও ছিলাম। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? বলেছিলেন একটা ফোর্স বা কমিটি গঠন হবে, সেই কমিটিতে নাকি সমস্ত কিছু আলোচনা হবে, সেই আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। কথাটা নিশ্চয়ই মনে আছে সকলের। এবার আমরা গেলাম কোথায়? বিকাশ ভবনে 13 জনের টিম গেল, একটা মিছিল করে এসএসসি অফিস থেকে যাওয়া হলো। সেখানে আলোচনা কি হলো? আলোচনা হলো যে হ্যাঁ পরবর্তী পদক্ষেপগুলো একসঙ্গে বসে কি ড্রাফটিং হবে, রিভিউতে কিভাবে যাওয়া হবে, কি কি বিষয় থাকবে, লয়ার্সরা কি বলছে, সেটা নিয়েও যাওয়া হলো। সেটা নিয়ে মানে আলোচনা হবে, তারপরে আমরা এগোবো, সেই কথাই হলো। তাহলে কেন কেন তারপরেও কোনো আলোচনা না করে, আর যে জিনিসটা আমরা সকলে মিলে ভাবছিলাম সেই জিনিসটা কেন করা হলো না, কেন আলোচনা করা হলো না, কেন বসা হলো না, ড্রাফট কেন দেখানো হলো না, কেন রিভিউ ফাইল করে দেওয়া হলো আমাদেরকে অন্ধকারে রেখে? এই জবাব কি চাইবো না? অনেকে আপনারা লিখছেন যে যোগ্যমঞ্চ সবাই জানে, যোগ্যমঞ্চ জানে কি ভাবে রিভিউতে যাওয়া হবে, তারা জেনে গেছে, তারা জেনে গেছে, এসএসসি চেয়ারম্যান তাদেরকে বলে দিয়েছে, আর তারা জেনে বসে আছে। মানে আমরা ড্রাফটিং এ কি আছি জানি না। এই তো দুদিন আগে আমাদের টিমই তো বিকাশ ভবনে গিয়েছিল, বিকাশ ভবনে গেছিল তো, আমাদের হুমায়ুন স্যার ছিলেন, আরো ছিলেন। তাহলে সেই লিস্ট যখন জিজ্ঞাসা করা হলো, চেয়ারম্যান স্যার নাকি বলেছেন ওই দিন নাকি রিভিউ ফাইল হবে না। এই মিথ্যা কথাটা কেন বললেন? তাহলে যদি ওই দিনই রাত 9টা-58 সময় রিভিউ ফাইল হবে, তাহলে কেন মিথ্যা কথা বললেন চেয়ারম্যান স্যার? আমি দেখতে পাচ্ছি কমেন্টে আসছে যে কেন ওই দিন লিস্ট দেওয়া হলো না। এই লিস্টটাই যদি দিত, মানে ওয়েবসাইটে পাবলিশ হতো আপ টু থার্ড, কি লাভ হতো সেটা আগে বলুন। সার্টিফাইড লিস্ট? নো। লিস্ট কি একেবারে গলতপূর্ণ? নো। ওই লিস্টেও কি সবার নাম আছে? নো। আমি এই যে রিসেন্ট 33 জনকে নিয়ে বিকাশ ভবনে গেছিলাম, 33 জনের যেদিন নামটা ঠিক হলো এই তো 3 দিন আগে, 1 থেকে 3rd এরও কতজন ছিল? তাহলে তাদের লিস্টে তো নাম থাকতো না। তাহলে কিসের লিস্ট, কিসের ভ্যালিডিটি, কিসের ভ্যালু? এইটুকু মাথায় ঢুকছে না। শুধু পেছনে লাগতে হবে বলেই এরকমটা করা, যে একে কথা শোনাতে হবে, এগুলো ঠিক নয়। যুক্তি দিয়ে কথা বলো। আর গভর্নমেন্টকে বা এসএসসি কে কেউ বাধা দেয়নি যে রিভিউতে 1 থেকে 3rd নিয়ে যদি যেতে চাই সেটা যেতে দিতে। আমি জাস্ট কিছু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই যে পরশুদিন যেদিন মানে বিকাশ ভবনে যাওয়া হলো, যে ড্রাফটিং এর একটা ব্যাপার আছে দেখতে যাওয়ার জন্য, আমি চেয়ারম্যান স্যার আমাকে কি পাঠিয়েছেন, আমার রিপ্লাই কি ছিল আমি একটু পড়ে শোনাচ্ছি। দরকার হলে আমি এটা পরবর্তীতে দিয়েও দেবো, স্ক্রিন রেকর্ড করে বা স্ক্রিনশট করে। চেয়ারম্যান স্যার ওই দিন দুপুর 1টার সময় লিখছেন, আজ টাইম এন্ড ভেন্যু জানাবো বলেছিলাম,
শুনলাম বহু লোক ভিড় করেছে, দু একজনকে দেখাবো কথা ছিল। আফটার দ্য ড্রাফট ইজ রেডি। ফার্স্ট, এই অবস্থায় আমি আর যাব না। I have informed that to police also. I will inform you about time and venue later, but on one condition, I will meet only 2 to 4 persons, no more, not certainly a crowd. I will call some among you in the evening. Please convey this message to others. এটা চেয়ারম্যান স্যার লিখলেন। সঙ্গে সঙ্গে আমি, যেহেতু ওখানে হুমায়ুন ছিল, আমি হুমায়ুনকে ফোন করি। আমি বললাম যে হুমায়ুন, স্যার এটা লিখে পাঠিয়েছেন, তুমি ইমিডিয়েট স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। হুমায়ুন বলল তুমি বলে দাও 4 জন যাবে। তা আমি বললাম যে 4 জন যাবে, এটা আমি এখন বাড়িতে থেকে না বলার থেকে তুমি যেহেতু গেছো তুমি ফোন করো। হুমায়ুনকে সাথে সাথে চেয়ারম্যানের নাম্বারটা পাঠিয়ে দিয়েছি, ওর কথাও হয়েছে। আমার রিপ্লাই তারপরে স্যারকে একদম ক্লিয়ার রিপ্লাই দিয়েছি। অনেকে স্যার ভাবছে আমি বা কিছু জন জোর করে নাকি আপনাদেরকে শুধু 1 থেকে 3 রিভিউতে যাওয়া থেকে আটকাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। যদিও স্যার রিভিউতে যাওয়ার আগে আমাদের সাথে আলোচনায় বসার কথা ছিল, সেটা হয়নি। সরকার আর এসএসসি কিভাবে রিভিউতে যাচ্ছে, কি পয়েন্টস নিয়ে যাচ্ছে আমরা কেউ জানি না। স্যার যারা আজ গেছে তাদের সাথে ড্রাফট নিয়ে আলোচনা করুন, রিভিউ ফাইল করার আগে দেখান। হুমায়ুন স্যার গেছেন, তারপরে হুমায়ুনের নাম্বারটা দিয়ে পাঠিয়েছি। তারপরে স্যারের রিপ্লাই এসছে আবার, আমি আজ আর কোনো কথা বলবো না। আমাদের লয়ার একজন ভেরি সিনিয়র লয়ার, আমি ওনাকে ইনফ্লুয়েন্স করে ভুল রিভিউ ফাইল করাতে পারবো। যারা এটা ভাবছে তারা কিছুই জানে না। যেটা লফুল্লি স্ট্রং তাই করবেন। রিভিউ মিনস পয়েন্টিং আউট ডিফেক্টস ইন দ্য অরিজিনাল জাজমেন্ট, নট নিউ লিগাল আর্গুমেন্ট। স্যার রিভিউ ফাইল করার আগে প্লিজ দেখাবেন যারা গেছে তাদেরকে, এটা আমার রিপ্লাই ছিল। আর বিকালে আবার হুমায়ুন ফোন করলো যে স্যার কোনোভাবে দেখা করছেন না, ফোন করে নাকি বলেছেন দেখাবেন না, হ্যাঁ সোমবার দিন যেতে বলেছেন। তাই আবার বিকেল 5টার সময় আমি আবার পাঠিয়েছি, স্যার রিভিউ ড্রাফটটা প্লিজ যারা গেছে তাদের দেখান, তারা পড়ুক। ভীতিশ হুমায়ুন আছে ওখানে, রিভিউতে যাওয়ার আগে এটা নিয়ে আলোচনা করারই তো কথা ছিল। এই লাস্ট রিপ্লাই ওই দিন। এরপরেও আপনারা বলবেন যে আমরা জোর করে সরকারকে বলছি বা এসএসসি কে বাধা দিচ্ছি। কই এসএসসি চেয়ারম্যান একবারও বলতে পারবে যে বাধা দিয়েছে কেউ? আর এইটাও আপনাদের ধারণা কি করে হলো যে চিন্ময় মণ্ডল এই এত বড় একটা মানে ক্ষমতার অধিকারী যে ও চাইলো আর সরকার মেনে নেবে, ও চাইলো চেয়ারম্যান মেনে নেবে? চেয়ারম্যানের লেখাটা কি আছে ভালো করে পড়ুন তো। যে চেয়ারম্যান নিজে বলছে আমি লয়ারকে ইনফ্লুয়েন্স করে ভুল রিভিউ করাতে পারবো না। যারা এটা ভাবছে তারাই কিছুই জানে না। চেয়ারম্যানের কথা মানে লয়ার শুনবে না, সেখানে চিন্ময় মণ্ডল কে, তার কি অস্তিত্ব? মানে যা তা বললো আর বিশ্বাস করে নিলেন। চেয়ারম্যান কে? চেয়ারম্যান কে? চেয়ারম্যান হচ্ছে সেই অথরিটির প্রধান যারা পরীক্ষাটা কন্ডাক্ট করেছিল। সে লিখছে যে তার কথা সে ইনফ্লুয়েন্স করতে পারবে না লয়ারকে কোনো ভুল রিভিউ করাতে, আর সেখানে বলছো চিন্ময় মণ্ডল করে দিয়েছে। বাহ, দারুণ কথা। এগুলো মানে ভূতেও বিশ্বাস করবে না যে এটা কখনো হতে পারে। মুখ্যমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী আছেন, বড় বড় আধিকারিক আছেন, এত বড় একটা সরকার, আর সেখানে একা চিন্ময় মণ্ডল সমস্ত কিছু করে দেবে। তা আমার তো মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার কথা, আমি পড়ে আছি কেন? আমার ভাই এত ক্ষমতা, আমি রাস্তায় গিয়ে পড়ে থাকছি, আমার টেন্টেরদের কাছে আমাকে মার খেতে হচ্ছে, থাপ্পড় খেতে হচ্ছে, তারা ভুলভাল বলে দিচ্ছে আমাকে, আমি সহ্য করে নিচ্ছি। আমার এত ক্ষমতা। এসব নিয়ে আর কিছু বলতে যাচ্ছি না। এবার নেক্সট আরো একটা কথা বলে রাখি। প্রথমত অনেকে বলছেন চিন্ময় মণ্ডল বা আদার অন্যদেরও নাম নিচ্ছেন, তারা নাকি ফ্ল্যাট কিনে ফেলেছে, অনেক সম্পত্তি ধাবার মালিক হয়ে গেছে, আইফোন কিনেছে। যারা বলছেন দায়িত্ব নিয়ে বলছি, প্রমাণ করবেন। আর যদি প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু মানহানির মামলা হবে। নাম নিয়ে যারা পোস্ট করছেন, একদম নাম নিয়ে, আমি অনেকদিন দেখেছি কিছু পাত্তা দিইনি, কারণ আমি জানি এগুলো হবে, স্বাভাবিক ব্যাপার, অনেকে এগুলো করে। কিন্তু যারা নাম নিয়ে বলছেন তাদেরকে আবার বলছি, নাম আরেকবার যদি আমি দেখতে পেয়েছি আর সেখানে যদি প্রমাণ করতে না পারেন এই সব কিছু হয়েছে, আমি কিন্তু সত্যি সত্যি এবার মানহানির মামলাতে যাব। যারা যারা নাম নিয়েছো একদম ডিরেক্ট বলছি। কারণ এটা বলে রাখি, আমি পিটিশনারদের কাছ থেকে সরাসরি কোনো টাকা তুলিনি। আমি পিটিশনারদের কাছ থেকে সরাসরি কোনো টাকা তুলিনি। ফার্স্ট ফেজে যেটা হয়েছিল যে দিল্লিতে তখন ছিলাম,
আমার নাম কিন্তু টাকা তোলার লিস্টে ছিল না, তুলিনি, কিছু সমস্যা ছিল অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখা গেল যে লয়ারকে পেমেন্ট করতে হবে, অভিষেক মনু সিংভিকে পেমেন্ট করতে হবে, 20 লক্ষ টাকা ফিস পেমেন্ট করতে হবে, একজন দুজনের অ্যাকাউন্ট থেকে হচ্ছে না, তখন বাধ্য হয়ে কি করতে হয়েছিল, পিটিশনারদের কাছ থেকে নয়, জেলা ভিত্তিক যারা টাকা তুলেছিল তাদের থেকে, যাতে ওই 20 লাখ বা 25 লাখ সেটাকে এক জায়গায় আনা যায়, তাই জন্য তাদের থেকে আমার অ্যাকাউন্টে সেই দিল্লিতে থাকাকালীন সেই প্রথমবার অনলি, সেই প্রথমবার আমার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। আমি জাস্ট সেটাই বলছি যে এই যে রটনাগুলো রটছে এগুলো ঠিক নয়, এগুলো পুরো ভুল বার্তা যাচ্ছে, এগুলো পুরোপুরি ভুল বার্তা যাচ্ছে। আর মানে অভিষেক মনু সিংভি আর হচ্ছে আমাদের কপিল সিব্বল, এখানে একটা বড় ব্ল্যান্ডার মুখ্যমন্ত্রী কি করলেন, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কি বলে দিলেন যে এই অভিষেক আর কপিল সিব্বল নাকি ওনাদের লয়ার ছিলেন, ওনাদের লয়ার ছিলেন। এটা একটা বিরাট বড় ব্লান্ডার করলেন। ব্লান্ডার কেন বলছি, কারণ যেখানে আমরা লয়ার নিয়েছি আর সেখানে মুখ্যমন্ত্রী যদি এরকমটা বলে দেন, স্বভাবতই সবার মনে এটাই ছড়াবে, যেটা ছড়িয়েছে যে এরা তো সরকারের লয়ার ছিল, সরকার পেমেন্ট করেছে, তাহলে যোগ্য মঞ্চ টাকা দেয়নি, স্বভাবতই এটাই হবে এবং এটাই ঘটেছে। তো দোষটা তো তাদের নয় যারা বলছে, দোষটা মুখ্যমন্ত্রী। উনি না জেনে শুনে একটা মন্তব্য করে দিলেন যে এটা তাদের লয়ার ছিল। মানে কিছুই কি জানেন না, নাকি জেনেও না জানার ভান করেন আমরা জানি না। দোষটা পিটিশনারদের নয়, দোষটা তাদের নয় যারা এটা বলছে, দোষটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজের, একদম ক্লিয়ারলি বলছি। ওনার এটা বলার আগে তো একবার ভাবা উচিত ছিল। এই দেখুন, এই হচ্ছে প্রথমবারের পেমেন্ট, একদম আমার অ্যাকাউন্টে টাকা এসছিল সেখান থেকে করা, ভালো করে দেখে নিন। এসবিআই তে গিয়ে কল্যাণীর অ্যাকাউন্ট থেকে এই অ্যামাউন্টটা চেকে করে দেওয়া হয়েছিল অভিষেক মনু সিংভির অ্যাকাউন্টে, একদম প্রথম 20 লক্ষ টাকা, একদম ফার্স্ট টাইম যেদিন যাওয়া হয়। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। আমি সেকেন্ড ফেজ, থার্ড ফেজ কোনো টাকা আমার অ্যাকাউন্টে আসেনি, তুলিনি, একদম ক্লিয়ারলি বলছি। আমি সেই ফার্স্ট ফেজে শুধু লয়ারের টাকা পেমেন্ট করতে অসুবিধা হচ্ছিল, যেহেতু তখন কোনো একটা সিঙ্গেল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ছিল না, এবং এই 20 লক্ষ টাকা পেমেন্ট করাটা সত্যিই মাথা খারাপের মতো বিষয় ছিল, করা যাচ্ছিল না। সেই সময় টাকা তোলা হয় আমার অ্যাকাউন্টে, জেলা ভিত্তিক যারা তুলেছিল তারা পাঠায়, এবং সেই ব্যাপারটা হয়ে মানে কল্যাণীর অ্যাকাউন্টে এসে এই ক্যাশ পেমেন্ট, ক্যাশ বলবো না, মানে চেক পেমেন্টে করা হয়েছিল এই যে 20 লক্ষ টাকা। দেখুন অভিষেক মনু সিংভি, এখনো রেখেছি এটা, কারণ এই যে কথা শুনতে হবে, জানা কথা তো, কথা শুনতে হবে। অভিষেক মনু সিংভি আমাদের ছিলেন না, সমস্ত মানে অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস, ফার্স্ট ফেজ যারা আমাদের পিটিশনার ছিলেন 12,500 জন প্রায়, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, এদের মানে এই পুরো ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খ উইথ বিলস, লয়ারদের বিলস, আমাদের লয়াররা বিল দেয়, বড় বড় লয়ার যারা তারা বিল দেয়, তাদের বিল সমেত, অনলাইন ক্রেডিট ডেবিট ডিটেলস সমেত, সমস্ত খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব সমেত, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজের সমস্ত ডিটেলস অলরেডি দেওয়া হয়ে গেছে, থার্ড ফেজেরটা রেডি হচ্ছে, অলরেডি বিলস গুলো নেওয়া হয়েছে লয়ারদের কাছ থেকে, সেগুলো নিয়ে ইমিডিয়েট কিছুদিনের মধ্যে, যেহেতু রিভিউতে ব্যস্ত, বিভিন্ন কিছুতে ব্যস্ত, এই থার্ড ফেজে কি কি হয়েছে সেটাও দিয়ে দেওয়া হবে। আমি আমার ব্যক্তিগত যেটা বললাম, যেহেতু আমাকে নিয়ে নাম নিয়ে টার্গেট করা হচ্ছে, তাই বললাম আমার অ্যাকাউন্টে না সেকেন্ড ফেজ না থার্ড ফেজ কোনো অ্যামাউন্ট মানে এরকম ভাবে টাকা তোলা বা দেওয়া হয়নি। তাই যারা বলবে তারা মিথ্যাবাদী, তারা কিছু জানে না। আর এটাও বলে রাখি, মঞ্চের এখন একটা 9-10 এর হোক বা 11-12 এর হোক, একটা অ্যাকাউন্ট তো হয়েছে, একটা দুটো অ্যাকাউন্ট, সেটা মঞ্চের নামে হয়েছে, সেই অ্যাকাউন্টের যারা দায়িত্বে আছেন তার মধ্যেও আমি নেই। চিন্ময় মণ্ডল মঞ্চের যে অ্যাকাউন্ট হয়েছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামের লিস্টেও নেই। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাকেই টাকা পয়সা নিয়ে আক্রমণ করতে আসবেন না, কোনো জায়গায় নেই, ভিত্তিই নেই। যার সঙ্গে এই টাকা পয়সা লেনদেনের কোনো সম্পর্ক নেই তাকে বলতে আসবেন না।
এতদিন বলিনি এই সব, এখন বলতে বাধ্য হচ্ছি। আর আপনাদের আরেকটা কথা বলি, যে বিষয় নিয়ে মাথা ঘামানোর কথা সরকার বা এসএসসি তারা যেভাবে তাচ্ছিল্য করলো বা একটা যাকে বলে জোচ্চুরি করলো, তারা রিভিউতে ফাইল করানোর আগে একবার ড্রাফট পর্যন্ত দেখালেন না, আলোচনা পর্যন্ত করলেন না। তাদের উপরে ভরসা করে থেকে যেতে হবে? আলোচনা করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু আলোচনা মানে এই নয় যেটা শিক্ষামন্ত্রী বলেছিলেন যে একধারে আন্দোলন একধারে আলোচনা হয় না। দেখলেন তো অবস্থাটা। তাহলে ফাইল করানোর আগে একবার আলোচনা হলো না, একবার ড্রাফটটা দেখানো গেল না? এটা কখনো সম্ভব নাকি? এটা কখনো হয়? তাহলে কিসের মানে ইয়ে চলছে, কি ধরনের চেষ্টা চলছে যেখানে মানে একটা আলোচনা ছাড়া এইভাবে রিভিউতে চলে যাওয়া হলো? কি হচ্ছে না হচ্ছে, কি চাইছে আমরা কিছুই জানি না। মানে এগুলো বলার মতো কিছু নেই। আমরা রাত দিন চেষ্টা করে যাচ্ছি, খেটে মরছি, সেই রাস্তার আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছুতে, আর দিনের পর দিন নাম নিয়ে এরম ভাবে কথা শুনিয়ে যাবে? এইভাবে হয় না। আপনাদের কি ডিটেলস লাগবে বলুন? অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কি লাগবে? আমি নেই, আমার কোনো ফ্ল্যাট নেই।